Fear begins where logic ends. Are you ready? শরীয়তপুরের জাজিরা পয়েন্ট দিয়ে যখন আমরা পদ্মা সেতুর মূল সড়কে উঠলাম তখন কুয়াশার চাদর এতটাই ঘন ছিল যে সামনের ২০ ফুটও পরিষ্কার দেখা যাচ্ছিল না। সেদিন ছিল প্রচণ্ড শীত, কুয়াশার চাদরে ঢাকা চারদিক। আমি আর আমার ছোটবেলার বন্ধু রাফি ঠিক করলাম বাইক নিয়ে একটু ঘুরতে বের হব। শরীয়তপুরে একটা কাজ ছিল, সেটা শেষ করে আমাদের ফেরার কথা মামা হয়ে ঢাকার দিকে। ঘড়িতে তখন রাত প্রায় ১২:২০। শীতের রাতে মহাসড়কগুলো এমনিতেই জনমানবহীন থাকে, তার ওপর জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা সেতুতে ওঠার সময় চারপাশটা যেন অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। দূরে একটা ট্রাকের হেডলাইটের হলুদ আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সেতুতে ওঠার ঠিক আগ মুহূর্তে একটা অদ্ভুত অস্বস্তি আমার ভেতরে দানা বাঁধল। মনে হলো বাতাসটা হঠাৎ করে কয়েক ডিগ্রি বেশি নিচে নেমে গেছে। পদ্মা সেতুতে উঠলেই অন্যরকম একটা অনুভূতি হয়। একপাশে অন্ধকার জলরাশি, ওপরে সারি সারি সোডিয়াম আলো, আর সামনে অসীম এক রাস্তা। কিন্তু সেদিন অনুভূতিটা ছিল ভিন্ন। মনে হচ্ছিল আমরা যেন কোনো এক নিষিদ্ধ পথে প্রবেশ করছি। আমি বাইক চালাচ্ছিলাম ৭০-৮০ স্পিডে। হঠাৎ খেয়াল করলাম বাইকটা যেন আগের মতো স্মুথ চলছে না। ইঞ্জিনটা গোঁ গোঁ করছে, যেন পেছনে অনেক ভারী কোনো বোঝা চাপানো হয়েছে। আমি থ্রটল বাড়িয়ে ১০০ করার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। বাইক যেন আরও ভারী হয়ে যাচ্ছে। পেছন থেকে রাফি আমার কাঁধ চাপড়ে বলল, কিরে হাই, ব্রেক ধরে রাখছিস নাকি? বাইক তো টানছে না। আমি হেলমেটের ভেতর থেকেই চিৎকার করে বললাম, না তো, আমি তো ফুল গ্যাস দিচ্ছি, কিন্তু গাড়ি এগোচ্ছে না কেন বুঝছি না। ঠিক তখনই আমাদের সামনে ঘটনাটা ঘটল। সেতুর মাঝামাঝি একটা জায়গায় রেলিংয়ের একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা অবয়ব। সোডিয়ামের আলোয় আবছা দেখা যাচ্ছে একটি ছোট্ট ছেলে। পরনে ঢিলে ঢালা সাদা রঙের পাঞ্জাবির মতো কিছু, পায়ে কোনো জুতো নেই। মাথাটা নিচু করে সে রেলিংয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এত রাতে মাঝ সেতুতে একটা বাচ্চা ছেলে একা কী মরছে? এই প্রশ্নটা মাথায় আসতেই আমার শরীরে লোম খাড়া হয়ে গেল। আমি স্পিড কমিয়ে বাইকটা স্লো করলাম। রাফি ফিসফিস করে বলল, ব্রো, এটা কে? থামাস না কিন্তু, আমার কেমন যেন লাগছে। মানবিকতা আর কৌতূহল মিলিয়ে আমি দোটানায় পড়লাম। ভাবলাম হয়তো কোনো বাউন্ডুলে ছেলে বা বিপদে পড়া কেউ। আমি যখন একদম ছেলেটার কাছাকাছি পৌঁছলাম, সে ধীরে ধীরে তার মাথাটা তুলল। আমাদের চোখের ঠিক সামনে তার মুখটা ভেসে উঠল। সেই দৃশ্য আমি জীবনেও ভুলব না। তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, যেন কয়েকদিন ধরে পানিতে ভিজে আছে। আর চোখ দুটো, সেখানে কোনো মণি নেই, শুধু ধূসর এক শূন্যতা। মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন একটা পাথরের মূর্তি। ১ সেকেন্ডের জন্য আমাদের চোখাচোখি হলো। পরক্ষণেই ছেলেটা ১ পা বাড়িয়ে রেলিংয়ের ওপর উঠে গেল। আমি চিৎকার করে উঠলাম, এই কি করছিস? নাম! আমি হার্ড ব্রেক কষলাম, কিন্তু আমরা কিছু করার আগেই ছেলেটা অবলীলায় নিচে ঝাঁপ দিল। সব কিছু যেন স্লো মোশনে ঘটছিল। আমরা দুজনেই বাইক ফেলে রেলিংয়ের দিকে দৌড়ে গেলাম। নিচে তাকালাম, নিচে তখন ঘন কালো পানি। অবাক করার মতো বিষয় হলো, অত ওপর থেকে কেউ পানিতে পড়লে যে ছপাত করে শব্দ হয়, সেরকম কিছুই শুনলাম না। কোনো ঢেউ নেই, কোনো চিৎকার নেই, শুধু অতল অন্ধকার পানি বয়ে চলেছে। আমি আর রাফি একে অপরের দিকে তাকালাম। দুজনের মুখই তখন চুন। রাফি কাঁপা গলায় বলল, ও কি সত্যিই লাফ দিল, নাকি আমরা ভুল দেখলাম? আমি কোনো উত্তর দিতে পারলাম না। শরীর থেকে ঠান্ডা ঘাম ঝরছে। আমরা বাইকের কাছে ফিরে এলাম। ঠিক তখনই আসল বিভীষিকা শুরু হলো। আমি বাইক স্টার্ট দিতে যাব, এমন সময় অনুভব করলাম পেছনের সিটটা অদ্ভুতভাবে দেবে গেল। রাফি পেছনে বসা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের দুজনের মাঝখানে আরও একজন কেউ বসে আছে। একটা বরফ শীতল ঠান্ডা হাওয়া আমার ঘাড়ের ওপর দিয়ে বয়ে গেল। রাফি পেছনে বসা থাকলেও তার হাত দুটো আমার পিঠ স্পর্শ করছিল না, বরং সে যেন হাত দিয়ে কিছু একটা ঠেকানোর চেষ্টা করছিল। রাফি প্রায় অস্ফুট স্বরে বলল, তুই কি মাঝখানে কাউকে বসিয়েছিস? আমার কণ্ঠ রোধ হয়ে এলো। আমি জানি আমি কাউকে তুলিনি, কিন্তু সিটের মাঝখানের সেই অদৃশ্য ভারটা একদম সত্যি। ঠিক তখনই আমার ডান কানের একদম কাছে খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট একটা কণ্ঠস্বর ভেসে এলো। বরফ ঠান্ডা একটা নিঃশ্বাস আমার ঘাড়ে লেগেছে। কণ্ঠটা একটা ছোট বাচ্চার, কিন্তু তাতে বয়স্ক মানুষের মতো গাম্ভীর্য। সে বলল, নামাইয়া দাও।
আমার হাত অবশ হয়ে আসছিল। বাইকের হ্যান্ডেল ধরে রাখার ক্ষমতাও যেন হারিয়ে ফেলছি। অদ্ভুত ব্যাপার হলো, আমার হাত ছাড়াই বাইকের থ্রটল নিজে নিজে ঘুরতে শুরু করেছে। গাড়ি যেন আমার নিয়ন্ত্রণ ছাড়াই সামনের দিকে ছুটছে। রাফি তখন পেছনে চিৎকার করছে, পিছনে তাকাস না, আল্লাহর দোহাই লাগে, পিছনে তাকাস না। কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি বড় বালাই। আমি নিজেকে সামলাতে পারলাম না, মিরার দিয়ে দেখার চেষ্টা করলাম। আর সেই মুহূর্তেই আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করলাম। আমি দেখলাম আমাদের দুজনের মাঝখানে সিটের ওপর একটা ছোট্ট হাত রাখা। হাতটা ভেজা, নখগুলোর কোনায় কাদা লেগে আছে, ত্বকটা এমনভাবে কুঁচকে আছে যেন দীর্ঘদিন পানির নিচে আছে। আমি ভয়ে চিৎকার করে পুরো জোরে গ্যাস দিলাম। হঠাৎ একটা ঝটকায় বাইকটা হালকা হয়ে গেল। সেই অদৃশ্য ভারটা নিমেষেই গায়েব হয়ে গেল। আমরা আর পেছনে তাকাইনি। মাওয়াঘাটের কাছাকাছি এসে যখন নামলাম, তখন আমাদের দুজনের অবস্থা শোচনীয়। বাইক থামিয়ে আমরা দুজনেই রাস্তার পাশে বসে পড়লাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলাম না। সেদিন রাতে আমি আর বাড়ি যাইনি। মাওয়ার একটা হোটেলে আমরা দুজন সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম। পরদিন সকালে এক অদ্ভুত জেদ চাপল মাথায়। ইন্টারনেটে খুঁজতে শুরু করলাম পদ্মা সেতুর নির্মাণকালীন কোনো নিখোঁজ হওয়ার খবর। অনেক খোঁজাখুঁজির পর 2019 সালের একটি নিউজ পোর্টালে ছোট্ট একটা রিপোর্ট পেলাম। রিপোর্ট অনুযায়ী সেতুর কাজ চলাকালীন এক শ্রমিকের 8 বছরের ছেলে নিখোঁজ হয়েছিল। ছেলেটি তার বাবার জন্য রাতের খাবার নিয়ে এসেছিল এবং সেতুর ওপর খেলার ছলে রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। প্রচণ্ড স্রোত থাকায় তার লাশ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। রিপোর্টে ছেলেটির একটি আবঝা ছবিও দেওয়া আছে। ছবিটা দেখে আমার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। সেই ছবির সেই নিষ্পাপ মুখটা, সেই পাঞ্জাবি, সবই এক, শুধু চোখের সেই শূন্যতা আর পৈশাচিক হাসিটা তখন ছিল না। আসল ভয়টা আমি পেলাম সেদিন বাড়ি ফিরে। গোসল করার সময় আয়নার দিকে নিজের পিঠের দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। পিঠের ঠিক মাঝখানে একটা ছোট্ট হাতের ছাপ, স্পষ্ট কাদা লেগে আছে চামড়ায়। আমি সাবান দিয়ে ঘষে সেটা তোলার চেষ্টা করলাম, কিন্তু সেই দাগটা যেন চামড়ার ভেতর ঢুকে গেছে। সেই রাতের পর আমি আর কোনো দিন রাত বিরেতে পদ্মা সেতু পার হই না। যত জরুরি কাজই থাকুক, সূর্য ডোবার আগেই আমি সেই এলাকা ছেড়ে চলে আসি। কারণ আমি জানি সেই কালো পানির নিচে কেউ একজন এখনও অপেক্ষা করছে, কাউকে না কাউকে নিচে নিয়ে যাওয়ার জন্য।